আমি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় জননেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে আমাদের সেই সকল মুক্তিযোদ্ধা, তাদের সকলকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। একটা স্বাধীন রাষ্ট্র তার দায়িত্বভার জাতির পিতা যখন নিয়েছিলেন, বাংলাদেশ একটি প্রদেশ ছিল এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত মানুষ, তার উপর যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। যখন একটি টাকাও রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গলায় খাবার ছিল না, ঠিক সেই অবস্থা থেকে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন এবং বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেন, যার সুফল দেশবাসী পেতে শুরু করে। আমাদের দুর্ভাগ্য, যেভাবে এই দেশটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলতে চেয়েছিলেন, সাজাতে চেয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ, একেবারে তৃণমূল পর্যায়ে পড়ে থাকা মানুষগুলিও যেন তার জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই ব্যবস্থাগুলি যাতে যথাযথভাবে হয়, তার যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন, বাস্তবায়নের কাজও শুরু করেছিলেন, কিন্তু তা সমাপ্ত করতে পারেননি। ৭৫ 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনে সব থেকে একটা ধ্বংসের দিন, যেদিন তদানীন্তন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেমন হত্যা করা হয়, একই সাথে আমাদের পরিবারের সদস্য, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি প্রতিটি সংগ্রামে যেদিন আমার বাবার পাশে ছিলেন, ব্যক্তি জীবনে কোনো চাহিদা ছিল না, সবসময় তিনি পাশে থেকেছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। আমার 3 ছোট ভাই, শেখ কামাল ক্যাপ্টেন, মুক্তিযোদ্ধা, যে প্রথম জটিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং ট্রেনিং শেষে সরাসরি যুদ্ধে যোগদান করে এবং এর মাঝামাঝি সময়ে তাকে রাষ্ট্রপতি, তখন তিনি সেনা প্রধান ছিলেন, মানে সেনারা 3 বাহিনী প্রধান হিসেবেই তাকে গণ্য করা হতো, কর্নেল ওসমানী, তাকে তার এডিসি হিসেবে দায়িত্ব পালন করে। কামাল সেনাবাহিনীতে যোগদান না করে স্বাধীনতার পর, যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র ছিল, তাই তার পড়াশোনা শেষ করতে সে ঢাকা ইউনিভার্সিটিতে তখন মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছে, পরীক্ষা দিয়েছিল, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ইউনিভার্সিটি ব্লু স্পোর্টসে একই সাথে তাকে হত্যা করে। আমার আর এক ভাই শেখ জামাল ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বন্দি ছিল, যখন আমার মাকে বন্দি করে, সেখান থেকে একটা গেরিলা কায়দায় সে সেখান থেকে নিজেকে মুক্ত করে রণাঙ্গনে চলে যায়, সেখানে ট্রেনিং নেয় এবং সরাসরি যুদ্ধে যোগদান করে। পরবর্তীতে স্বাধীনতার পর সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, তাকেও নির্মমভাবে হত্যা করে এবং তারও নবপরিণীত বধূ পারভিন সুলতানা রোজি তাকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোট ভাই 10 বছরের, ছোটবেলা থেকে তার জীবনে একটা স্বপ্ন ছিল, সে বড় হলে
সেনাবাহিনীতে যোগ দেবে, সেনা অফিসার হবে, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। ওই 10 বছর শিশুটিও রেহাই পায়নি, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, সে পঙ্গু ছিল, মুক্তিযোদ্ধা, তাকেও নির্মমভাবে হত্যা করে। কর্নেল জামিল, যিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পেয়েছিলেন, সে পদোন্নতিটা আমরা নিশ্চিত করেছি, ছুটে এসেছিলেন আমার বাবার মিলিটারি সেক্রেটারি যখন এই বাড়ি আক্রমণ হয় কথা শুনে। ঘাতকের দল তাকেও হত্যা করেছিল। পুলিশ অফিসার এএসপি এসবির সিদ্দিকুর রহমান, সে না, ওনার হাসিবুর রহমান ছিল, সে তাকে নির্মমভাবে হত্যা করে। সিদ্দিকুর রহমানই তো বোধ হয়, না, সিদ্দিকুর রহমান। সে কিন্তু ওই ঘাতকরা যখন দোতলায় উঠতে যায় তখন সে বাধা দিয়েছিল, সাথে সাথে তাকে সেখানেই গুলি করে হত্যা করে। আরো কয়েকজন তারা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। শুধু একটা বাড়িতে না, একই সাথে আমার মেজ ফুফুর বাড়ি আক্রমণ করে। সেখানে আমার ফুফাতো ভাই সম্পাদক, বাংলা বাণীর যুবনেতা শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা, তাকে এবং তার স্ত্রী আর্যমণি অন্তঃসত্ত্বা, তাদেরকে হত্যা করে। আমার সেজ ফুফুর বাড়ি আক্রমণ করে, সেখানে আব্দুর রব সানিয়াবাদ, তিনিও মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, সেও মুক্তিযোদ্ধা সাংবাদিক, তাকে হত্যা করে। তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, রাসেলেরই বয়সী ছিল, তাদেরকে হত্যা করে। 4 বছরের নাতি সুকান্ত, এবং আমার ফুপু আর 2জন ফুফাতো বোন, আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী, সে আবুল হাসান আবদুল্লাহর স্ত্রী সহ তারা গুলির আঘাতে আহত ছিল। বাড়ির কাজের লোকজন এবং তাদের বাড়িতে আরও অতিথি ছিল, সে রিন্টু সহ অনেকে, তাদেরকে হত্যা করে। এভাবে ঘাতকের দলে নির্মম হত্যা করে। আমি আজকে দিনে তাদেরও স্মরণ করি। কাজের লোকজন সহ সব মিলে প্রায় 18 জন সদস্য সেই দিন নিহত হয়, এবং গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি বাড়িতে গোলা পড়ে, সেখানে প্রায় 10 জন মানুষ ওই এলাকায় নিহত হয়েছিল এবং অনেকে আহত অবস্থায় পঙ্গু ছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আর রেহানা মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 30শে জুলাই জার্মানিতে গিয়েছিলাম। সেখানে আমার স্বামীর কর্মস্থল, যেহেতু সে নিউক্লিয়ার সায়েন্টিস্ট, সেখানে কার্লসরুহে ইউনিভার্সিটিতে রিসার্চ করছিল। রেহানাকেও সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কাজে ইউনিভার্সিটি এলাকায় থাকবো, ভালো পড়াশোনার একটা পরিবেশ পাবে বলে তাকে আমি সাথে নিয়ে যাই। একই দিনে আমরা সব হারাই। এরপর কিন্তু নিজের দেশে আসতে পারিনি, কারণ এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে একের পর এক coup হয়। আর সেই সুযোগে ক্ষমতা দখল করেছিল জেনারেল জিয়া, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে। জিয়া কিন্তু আমাদেরকে দেশে আসতে তো দেয়নি, বরং রেহানার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। 6 বছর আমরা বিদেশে ছিলাম, একটা রিফিউজি হিসেবেই থাকতে হয়েছে। নিজেদের নামটা, নিরাপত্তার কারণে যে দেশে ছিলাম তারা আমাদের নিজেদের নামটাও ব্যবহার করতে দেয়নি, সবসময় সিকিউরিটি দিয়েই রাখতো। কিন্তু দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, পরিবার ছাড়া একটা জীবন ছিল, যেটা হয়তো যারা এ ধরনের অবস্থা সম্মুখীন হয় শুধু তারাই বুঝতে পারে। যাক, 81 সালে আওয়ামী লীগ আমাকে, আমার অবর্তমানে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দেশে আসব, আমি চলে আসি, এবং আসার পর থেকে আমার চেষ্টা ছিল বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলব।
কারণ বাবার মুখ থেকে সবসময় শুনতাম এই বাংলাদেশ থেকে তিনি কীভাবে সাজাবেন, কীভাবে উন্নত করবেন, দেশের মানুষের কী কী কষ্ট, মানুষের জন্য কী করবেন। আর নিজেও রাজনীতির সাথে সেই স্কুল জীবন থেকেই জড়িত ছিলাম বলে স্বাভাবিকভাবে আমার কিছু জানা ছিল। আমি সারা দেশ ঘুরি এবং দেশের জন্য কাজ করি। কারণ তিনি চেয়েছিলেন শুধু স্বাধীনতা, স্বাধীনতা না, স্বাধীনতা মানে আমাদের বাঙালি জাতির জন্য একটা উন্নত জীবন দেবেন, যে দেশের মানুষগুলি তারা একবেলা খাবার জোটাতে পায় না, রোগে ধুকে ধুকে মারা গেলে চিকিৎসা পায় না, তাদের থাকার জায়গা নেই, বাসস্থান নেই, শিক্ষার ব্যবস্থা নেই। এই ধরনের বঞ্চিত জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন দেওয়াটাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন আর সাধনা। তো নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। দিনের পর দিন তিনি কারাগারে থাকতেন। আমরা সন্তান হিসেবে একটানা 2 বছর বাবাকে কাছে পাইনি। আমাদের দেখা হতো জেলখানায়, ওই স্কুল থেকেও জেলখানায় কারাগারে গিয়েছি, কলেজ থেকেও কারাগারে, ইউনিভার্সিটি থেকেও কারাগারেই তাদের সাথে দেখা হতো। রাসেল তো মনে করতো কারাগারটাই বোধহয় বাবার বাড়ি। এইরকম ছিল আমাদের জীবন। আমার এটাই চেষ্টা ছিল যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশকে তিনি যে গড়ে তুলেছিলেন এত অল্প সময়ের মধ্যে, এবং সেখানে তিনি আমাদের সেনাবাহিনী মানে বাংলাদেশের একটা স্বাধীন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রাখার যে সশস্ত্র বাহিনী গড়ে তোলা, সে যুদ্ধ বিধ্বস্ত দেশ একদিকে যেমন গড়ে তুলেছেন, পাশাপাশি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠানগুলো একে একে গড়ে তুলেছিলেন। তিনি প্রথম মানে এখানে মিলিটারি একাডেমি গড়ে তোলেন। কারণ যখন 6 দফা দিয়েছিলেন 66 সালে, তখন এখানে দাবি ছিল যে আমাদের এই পূর্ববঙ্গে একটা মিলিটারি একাডেমি হোক, কিন্তু পাকিস্তানের আমাদের দিত না, পাকিস্তানের বঞ্চিত রাখত। যে তিনি প্রথমেই এসেই তিনি এই ব্যবস্থা নেন যাতে করে আমাদের দেশেও ভালো পেশাদার প্রশিক্ষিত শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। কাজেই শুধু বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন না, সেই সাথে সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠানগুলোর জন্য যথাযথভাবে গড়ে ওঠে সে ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। তিনি কুমিল্লার সেনানিবাসে প্রথম মিলিটারি একাডেমি গড়ে তোলেন। মূলত তখন অবশ্য চট্টগ্রামে জায়গা নেওয়া ছিল, কিন্তু জায়গাটা শুধু নিয়ে রেখেছিলেন, প্রস্তুত করা হয়নি। এই জন্য কুমিল্লাতেই প্রথম তিনি একাডেমি গড়ে তোলেন, এবং সেই একাডেমি যখন গড়ে তোলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে এই একাডেমি এমনভাবে গড়ে উঠবে যে সারা বিশ্বে একটা নাম করা প্রতিষ্ঠান হবে। আজকে কিন্তু সেটা হয়েছে। আমাদের প্রতিরক্ষা নীতিমালা 1974 সালে তিনি সেটা প্রণয়ন করে দিয়ে যান। সেই সময় যুগের সব থেকে আধুনিক যে যুদ্ধ বিমান MiG-21 সেটা তিনি ক্রয় করেছিলেন। সেনাবাহিনীর জন্য তিনি ইজিপ্ট থেকে ট্যাঙ্ক নিয়ে আসেন। এভাবে সমস্ত ব্যবস্থাগুলি নেন এবং নৌবাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য নৌঘাঁটি স্থাপন করেন। বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ যারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল তাদের সহায়তায় সমস্ত জিনিসগুলি তিনি সংগ্রহ করেন এবং করে তোলেন। আসলে 75-এর পর যেটা হয়েছে আমাদের দেশে, বারবার কিন্তু আর্মি কু হয়েছে। আমরা যদি সব মিলে গুনে দেখি প্রায় 19-20টার মতো কু হয়েছে। তাতে সবথেকে ক্ষতিগ্রস্ত আমাদের সেনাবাহিনী। কারণ সেনাবাহিনীর বহু অফিসার, বহু সৈনিক, তাদেরকে যে এবং বিমান বাহিনী তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আসার পর থেকে আসলে এ ধরনের ঘটনা কেউ কোনোদিন প্রতিবাদ করতেও সাহস পেত না। তো এমন একটা দমবদ্ধকর অবস্থা ছিল। এবং 75-এর পর থেকে প্রায় 10টা বছর প্রতি রাতে বাংলাদেশে কারফিউ থাকতো। ঢাকায় রাতে 11টার পরে কেউ বেরোতে পারতো না, 6টা পর্যন্ত কারফিউ। যাও 96 সালে আমরা সরকার গঠন করার পর থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, এবং আমাদের এটাও লক্ষ্য ছিল যে এ দেশ স্বাধীন দেশ, কাজে স্বাধীন দেশের উপযোগী আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে। আর সেই সাথে সাথে জাতির পিতা আমাদের পুলিশ বাহিনী বা বর্ডার গার্ড, যেটা তখন আগে ইপিআর ছিল সেটাকে বিডিআর
নাম দিয়েছিলেন, আনসার সবগুলি প্রতিষ্ঠানে কিন্তু তিনি গড়ে তোলেন। এত সীমিত সম্পদ নিয়ে এই কাজগুলি করা মানে মনে হয় একটা অসাধ্য সাধন তিনি করে গেছেন, যেটা যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা দেখি যে যখন যে কাজটা করতে চাই দেখি তার ভিত্তিটা জাতিপিতা করে দিয়ে গেছেন। মানুষ অবাক লাগে যে মাত্র 3.5 বছর তার উপর তিনি ছিলেন কারাগারে বন্দী, সেই পাকিস্তানি মিয়ানওয়ালি কারাগারে। তার খাবারের ব্যবস্থা ছিল না, প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত, কি কষ্টের ভিতরে যে ছিলেন কোনদিন আমাদেরকে কিন্তু বলেননি। আমরা জিজ্ঞেস করলে, বিশেষ করে আমরা নিজেরা আব্বাকে জিজ্ঞেস করতে খুব একটি সাহস পেতাম না, তো রেহানা ছোট, তাকে ও জিজ্ঞেস করতো। শুধু একদিন একটা কথাই বলেছিলেন যে আমি কী অবস্থায় ছিলাম তোদের বলতে চাই না, কারণ তোরা সহ্য করতে পারবি না। তাহলে এই কথা থেকে বোঝা যায় যে কি কষ্টটা তিনি করেছেন। কিন্তু তারপর তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন, ফিরে আসার পরদিন থেকেই কিন্তু এই দেশ গঠনে মনোনিবেশ করলেন। একটা অসাধ্য সাধন তিনি করে দিয়ে গেছেন মাত্র 3.5 বছরে, এবং তারই পথ ধরে আমরা চেষ্টা করেছি যে দেশটাকে গড়ে তুলতে। এবং আমি যখন ফিরে আসি এই বাংলাদেশে, তখন আমার বাবা মা ভাইদের যে হত্যা করা হয়েছে, এবং 15ই আগস্টে আমরা যারা আপনজন হারিয়েছি, আমাদের কিন্তু কোনো বিচার চাওয়ার অধিকার ছিল না। কারণ একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে এই খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল, এবং তাদের বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন জায়গায় চাকরি, ব্যবসা বাণিজ্য দিয়ে জিয়াউর রহমান তাদেরকে পুরস্কৃত করে। যে সমস্ত যুদ্ধ অপরাধী যাদের বিচার শুরু হয়েছিল, কারণ যারা নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, গণহত্যা, লুটপাটের সাথে জড়িত, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সাথে হাত মিলিয়ে যারা কাজ করেছে, এবং পাকিস্তানি বাহিনীকে গ্রামের পর গ্রাম বিভিন্ন অঞ্চলে পথ দেখে নিয়ে গেছে, সেই সমস্ত যুদ্ধ অপরাধীদের কিন্তু বিচার শুরু হয়েছিল। অনেকে কারাগারে ছিল, অনেকে সাজাপ্রাপ্ত ছিল। জিয়াউর রহমান সবাইকে মুক্ত করে দেয় এবং রাজনীতি করার সুযোগ দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কোহিনূর হত্যা মামলার আসামি 7 খুনে 7টা ছাত্রকে প্রকাশ্য দেবরকে হত্যা করেছিল, সেই খুনিকে সাজাপ্রাপ্ত আসামি তাকেও মুক্ত করে দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়। এবং আমাদের দক্ষিণ অঞ্চল, খুলনা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলে যারা এই ধরনের খুনি, যারা কারাগারে, তাদেরকেও মুক্ত করে দিয়ে রাজনৈতিক নেতা বানায়। তো ওই ধরনের একটা অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে আসি। নিচে জনগণ আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর ভরসা করেই আমি আসি। আমার কোনো থাকার জায়গা ছিল না, আমার কোনো চলাচলের ব্যবস্থা ছিল না, আমি কীভাবে চলবো জানি না। আমি শুধু একটা তাগাদা অনুভব করেছিলাম যে আমাকে দেশে যেতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষগুলি যে কষ্ট পাচ্ছে এই মানুষগুলি কষ্ট দূর করতে হবে, এবং যে স্বপ্নটা নিয়ে, যে আদর্শ নিয়ে এই দেশটা গড়ে উঠেছে সেটা পূর্ণ করতে হবে। সেই চেষ্টাটাই আমি করে গেছি। কাজে আমি জানি যে আজকে আমার নিরাপত্তার কাজে যারা নিয়োজিত, আসলে তাদের জীবনেরও তো নিরাপত্তা, আমি নিজে শঙ্কিত। কারণ আমি জানি আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, আমি সামনাসামনি গুলি, বোমা, অনেক কিছু আমাকে সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, আমি কখনো পিছপা হয়নি, ভয় পাইনি, এটা ঠিক। আর আমার এমন কোনো সিকিউরিটি ব্যবস্থা ছিল না, কিন্তু জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আর আমার নেতা কর্মীরা প্রতিটি সময় মানব ঢাল রচনা করেছে, নিজেদের জীবন দিয়ে গেছে, আমাকে রক্ষা করে গেছে। তাদের কথা আমার মনে হয় অনেকেই, আমাদের কত নেতাকর্মী তারা মারা গেছে। সরাসরি গ্রেনেড হামলা, 76 কেজি বোমা, মিটিংয়ে বক্তৃতা দিচ্ছি, সরাসরি গুলি, এক কর্মী বুকে গুলি বেঁধে নিয়ে আমি চোখের সামনে, হ্যাঁ আমি বেঁচে গেছি। হয়তো আল্লাহর এটা ইচ্ছে ছিল কোনো কাজ করার, তো আমি সেটাই চেষ্টা করেছি। পাশাপাশি এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে ছিল, সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে খুনিদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করতে সক্ষম হয়েছি। কাজী দেশ অভিশাপ মুক্ত যাতে হয় তার ব্যবস্থাটাই নিয়েছিলাম। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা শুনেছেন, দেশ অভিশাপ মুক্ত হয়েছে বলেই আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।
আমাদের প্রতিষ্ঠানগুলি যাতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেই পদক্ষেপও আমরা নিয়েছি। আমাদের সেনা নৌ বিমান বাহিনীতে নারী সদস্যদের প্রথম আমরাই নিয়োগ দেওয়া শুরু করি। পুলিশ বাহিনীতে জাতিপিতাই নিয়োগ দেওয়া শুরু করেছিলেন। জুডিশিয়ারিতে কোনো মহিলা যাওয়ার কোনো ছিল, পাকিস্তান আমলে আইন করে বন্ধ ছিল, সে আইনও তিনি পরিবর্তন করে দেন, সেখানেও সুযোগ করে দেন। সেভাবেই আমরা সকলকে নিয়ে আমাদের দেশকে গড়ে তোলার পদক্ষেপ জাতির পিতার পদঙ্গ অনুসরণ করেই আমরা নিয়েছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে ফোর্সেস গোল 2030 করে আমরা যেটা জাতির পিতা প্রতিরক্ষা নীতিমালা দিয়েছেন তারই ভিত্তিতে সেটা আমরা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আমরা আমাদের দেশটাকে সেভাবে গড়ে তুলতে চাই। আমরা যত ছোট হয়তো ভৌগোলিক সীমারেখায়, কিন্তু জনসংখ্যার দিক থেকে বড়। তাছাড়া আমরা স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি আমরা, যে আমরা কারোর থেকে ছোট থাকবো না, আমরা কারোর থেকে নিচু থাকবো না, কারোর কাছে হাত পেতে চলবো না। আমরা আত্মমর্যাদাশীল জাতি হব, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো। এটাই ছিল একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের আর্থিক যে সক্ষমতা এর মাঝেও আমরা যত দূর পেয়েছি আমরা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আর সেই মর্যাদাটা আমরা বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন কাজও করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করেছি, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। যদিও করোনা ভাইরাসের কারণে এই যে অতিমারিটা সারা বিশ্বব্যাপী যেমন অর্থনৈতিক মন্দাও সৃষ্টি করেছিল, যোগাযোগের সমস্ত সম্ভাবনা বন্ধ ছিল, আমাদের ব্যাপক কর্মসূচি সেটা আমরা করতে পারিনি। কিন্তু পরবর্তী 2021 সালে আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এখানে এসেছে এবং তাদের নিরাপত্তা দেওয়া, তাদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের ব্যবস্থা করা, এখানে এসএসএফ একটা বিরাট ভূমিকা পালন করেছে। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমাদের যখনই যারা এসেছেন তারা ভূয়সী প্রশংসা করেছে যে এসএসএফের যে সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া। কারণ ওই সময়, আর তাছাড়া একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা স্যাটেলাইট উৎক্ষেপ করেছি, আমরা বিভিন্ন ডিজিটাল ব্যবস্থাটা নিয়েছি। কিন্তু একদিকে যেমন এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সুযোগ সৃষ্টি করেছে, আবার অপরদিকে এই যে সন্ত্রাস জঙ্গিবাদের যে উত্থান, এই সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান এবং তাদের কর্মকাণ্ডও কিন্তু এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু তারা এই জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। কাজে প্রযুক্তি যেমন আমাদের সুযোগ দেয় আর্থসামাজিক উন্নয়নে, আবার প্রযুক্তির মাধ্যমেই আবার ধ্বংসাত্মক কাজেরও ধরনটা পাল্টে যায়। তো এই সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা আমাদের এসএসএফকে আমরা যতদূর পেয়েছি সেই ব্যাপারে যথেষ্ট শক্তিশালী করেছি, অন্যান্য বাহিনীগুলোর জন্য আমরা করে যাচ্ছি। এই জন্য যে আমাদের তো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, পাশাপাশি যে বিভিন্ন সন্ত্রাস জঙ্গিবাদ সেগুলো আমাদের দমন করতে হবে। তো আল্লাহর রহমতে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বাহিনী এত সজাগ সচেতন যে একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের প্রত্যেকটা বাহিনী, আমাদের সেনা নৌ বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আমাদের র্যাব বা আনসার বিডিবি, আমাদের বিজিবি, প্রত্যেকেই কিন্তু এক একটা দায়িত্ব পালন করেছে, যার ফলে আমরা কিন্তু এই জঙ্গিবাদ সন্ত্রাসটা অন্তত নিয়ন্ত্রণ এবং দমন করতে পেরেছি। তো এ ব্যাপারে আমাদের আরও সবসময় সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে যখন যত আমরা এগিয়ে যাই তখনই কিন্তু নানা ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা কোনো মহল করে থাকে, সেটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। তো সেজন্য সবাইকে সবসময় সজাগ থাকার জন্য আমি অনুরোধ জানাবো। যেহেতু এখানে আমাদের 3 বাহিনী প্রধান আছেন, পুলিশ প্রধান আছেন, অন্যান্য বাহিনী প্রধানরা আছেন, সেজন্য বললাম যে প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রযুক্তি আমাদের উন্নয়নের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে, আবার যারা এই ধরনের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, সন্ত্রাসী কর্মের সাথে জড়িত, তাদেরও কিন্তু সুযোগ করে দেয়। কাজে সেদিকে লক্ষ্য রেখেই
আমাদেরকে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আজকে ডিজিটাল বাংলাদেশ, ব্রডব্যান্ড প্রায় প্রতিটি ইউনিয়নে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। হাইটেক পার্ক করে দিচ্ছি আমরা, ইনকিউবেটর এবং কম্পিউটার ল্যাব বিভিন্ন স্কুলে করে দিয়ে আমরা প্রযুক্তি শিক্ষার দিকে যেমন নজর দিয়েছি, পাশাপাশি স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করে যাচ্ছি। আমরা আমাদের চলাচল সুবিধার জন্য আজকে মেট্রো রেল, সেটাও দৃশ্যমান। এক্সপ্রেসওয়ে আমরা করে দিচ্ছি। চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচে টানেল তৈরি করছে। কাজে সব প্রতিষ্ঠানগুলিরও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। কাজে আমাদের এখানে বাহিনী প্রধানরা যারা আছেন, বিশেষ করে পুলিশ বাহিনী আছে, এখানে আমাদের অন্যান্য বাহিনীর আছে, আমাদের এ ব্যাপারে আরও উদ্যোগ নিতে হবে যে কীভাবে আমরা এই প্রতিষ্ঠানগুলিরও নিরাপত্তা বিধান করতে পারি। সবথেকে একটা চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। সবথেকে দুর্ভাগ্য হলো যে দেশ চালাতে এসেছি, নিজের ভাগ্য করতে আসেনি, দেশের মানুষের ভাগ্য করতে এসেছি। কাজে কেউ যদি কখনো অপবাদ দিতে চায় সেটা গ্রহণ করা সম্ভব না। আর কারো কাছে আমরা মাথা নত করে চলতে চাই না। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সবথেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস। আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি। গ্রামীণ ব্যাংকের এমডি আইন অনুযায়ী 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে। তার যখন 70 বছর পর্যন্ত এমডির পদে সে ছিল, তখন বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছিল যে আসলে আইনগতভাবে সে থাকতে পারে না। তখন তাকে বলা হয়েছিল এবং আমাদের তথ্যে আমরা বলেছিলাম যে আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হন, অ্যাডভাইজার এমিরেটাস হিসেবে একটা মর্যাদা দিয়ে তাকে দেওয়ার কথা, কিন্তু তিনি ওই এমডি পদটা ছাড়বে না। অথচ গ্রামীণ ব্যাংক চালাতে পারে না। আমি 98 সালে যখন সরকারের ভয়াবহ বন্যা, সেই সময় এই ব্যাংকে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছিলাম যে ব্যাংকটা যেন চালু থাকে, কারণ গরিব মানুষ ঋণ পায়, গরিবের কথা চিন্তা করি। কিন্তু গরিবের কাছ থেকে প্রায় 47% পর্যন্ত সে ইন্টারেস্ট নিত। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। দ্বিতীয় ছিল তাকে আমি যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম, সমস্ত টেলিকমিউনিকেশন, আগে সব অ্যানালগ ছিল, এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে, তাকেও একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। 100 কোটি টাকার একটা ডিপোজিট দিতে হয়, সেটার থেকে তাকে মওকুফ করেছিলাম, এবং তাকে অন্যান্য সুবিধা সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল। কিন্তু সেই লোকই এই এমডি পদে থাকতে পারবে না, অথচ এটা তো আইনগত ব্যাপার। এটা জানার পরে সে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সে দুইটা মামলা করে, কিন্তু প্রত্যেকটা মামলা হেরে যায় আরও ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমেরিকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন, তার সাথে বন্ধু, এবং হিলারি ক্লিন্টনের স্বামী প্রেসিডেন্ট ছিল, সে একটা ক্লিন্টন ফাউন্ডেশন করে। সেই ফাউন্ডেশনে সে $3 লক্ষ ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনূস। যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই $3 লক্ষ একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেল, কীভাবে দিল, সে প্রশ্নটা কিন্তু কেউ তোলেনি কখনো, কিন্তু সেই টাকা দিয়েছিল। হিলারি তার বন্ধু তাকে বারবার তার কাছে যে ধর্ণা দেয়। হিলারি আমাকে নিজে ফোনও করে, আমার সাথে কথাও বলে, তাকে আমি আইনের কথাই বলেছি। কাজে এভাবেই সে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নেয়, এবং ওয়ার্ল্ড ব্যাংককে বারবার ইমেল পাঠায়, হিলারিকে ইমেল পাঠায়, এবং তারই প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। এবং এরপরেই একটা
দুর্নীতি হয়েছে, আমি বলছি দুর্নীতির প্রমাণ দিতে হবে। কাজে আমাদের উপদেষ্টা মাসুর রহমান সাহেব, মন্ত্রণালয়ের সচিব মোশাররফ সাহেব, আমাদের মন্ত্রী, আমরা ঠিক আছে, মন্ত্রীকে বলা হয়েছিল মন্ত্রী রিজাইন দিয়ে চলে যায়, কোনো মামলা নেই, কিছু নেই, সেক্রেটারিকে গ্রেপ্তার করানো হয় এবং মশিউর রহমান সাহেবের বিরুদ্ধে এমনকি রেহানাকে পর্যন্ত জানানোর চেষ্টা করা হয়। এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে প্রমাণ করতে হবে। যা ওয়ার্ল্ড ব্যাংক মামলা করে, কিন্তু সেই মামলায় হেরে যায়, কানাডা কোর্ট বলে দেয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক যা যা অভিযোগ আনেছে সমস্ত ভুয়া, মিথ্যা। কিন্তু ইউনুসের প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকাটা বন্ধ করে দিয়েছিল বলে আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে পদ্মা সেতু নিজের টাকায় করব, যেদিন নিজের টাকায় করতে পারবো সেই দিনই করব। কাজে খুব স্বাভাবিক, অনেকে ভেবেছিল এটা বোধহয় আমরা কখনো করতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু সেটা করে ফেলেছি। এক্ষেত্রে আমি বলবো এখন সবাইকে, এখানে যেহেতু আমাদের পুলিশ, র্যাব এবং আনসার বিডিবি সহ সবাই এখানে উপস্থিত আছেন, বিজিবি সবাই, তা আমি একটা জিনিস বলবো যে আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আমরা সম্পন্ন করেছি, যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা মানে উদ্দেশ্য আছে, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি। কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা, এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে, এটা কি করে হয়? কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক। যেই জন্য আমি বলবো যে সবাইকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। যাক, আমি অনেক কথা বলে ফেললাম, আমি অত বলতে চাই না। একটা কথা আমাদের বলতে হবে যে আমরা আজকে বাংলাদেশটাকে আমরা অন্তত নিরাপদ রাখতে পেরেছি। আর এই যে উন্নয়নটা হচ্ছে, যেহেতু সরকারের একটা ধারাবাহিকতা আছে, যেহেতু 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করি, এরপর 14, 18 নির্বাচনে জয়ী হয়ে দেশটা চালাতে পেরেছিলাম বলেই উন্নয়নগুলি আমরা করতে পেরেছি। আজকে আমরা আমাদের কোনো মানুষ যেন ভূমিহীন না থাকে সেই উদ্যোগ নিয়ে আমরা তাদের ঘর করে দিচ্ছি। বিদ্যুৎ আজকে প্রত্যেকটা বাড়িতে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সাবমেরিন কেবল দিয়ে দ্বীপ অঞ্চলগুলিতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। তাছাড়া সোলার প্যানেল, যেখানে গ্রিড লাইনে সোলার প্যানেল আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, শতভাগ বিদ্যুৎ আমরা দিয়ে মানুষের ঘর আলোকিত করেছি। দারিদ্র্যের হার আমরা হ্রাস করেছি। দেশ আজকে একটা জায়গায় এগিয়ে গেছে, যেটা বিশ্বে অন্তত একটা অবস্থান আমরা নিতে পেরেছি। করোনার মোকাবেলায় আমাদের প্রত্যেকে যেভাবে কাজ করেছে, যার ফলে আজকে আমরা করোনাও কিন্তু বলতে গেলে জয় করেছি। অর্থনীতির উপরে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও এর গতি কিন্তু থেমে যায়নি। অনেক উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে এটার কিন্তু গতি আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। এর জন্য আমার আহ্বান যে কোনো 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, কারণ বিশ্বব্যাপী যে খাদ্য বন্যা দেখা দিচ্ছে সেটা হয়তো আরও ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু আমাদের দেশে আমাদের মাটি উর্বর, আমাদেরকে সেটা করতে হবে, আমরা সেটা করব, সেইভাবেই আমাদের চিন্তা করতে হবে। যে আমি এই জন্য বললাম যে এই বাংলাদেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা, আমাদের প্রত্যেকের নিজের কিছু কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা পালন করতে হবে। আর আপনারা দেখেছেন যে করোনার কিছুটা প্রভাব আবার দেখা দিচ্ছে, যে কারণে আমাদের সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, স্বাস্থ্য সুরক্ষাটা আবার মেনে চলতে হবে। সেই জন্য আমি চাই যে সবাই আপনার মেনে থাকেন। আর এসএসএফের সদস্য সবাইকে আমি এটুকু বলবো যে আমাদের দেশে যারাই বিদেশি অতিথিদের এসেছেন প্রত্যেকেই কিন্তু তারা মানে ভূয়সী প্রশংসা করেছে। সেই জন্য সত্যি আমি গর্ববোধ করি আমাদের এসএসএফের পারদর্শিতা দেখে। যেটাই মাথায় রাখতে হবে যে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, সততা, শৃঙ্খলা সব কিছু মেনে চলতে হবে এবং
আমাদের এসএসএফ সেই ব্যাপারে যথেষ্ট সচেতন। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের সঙ্গে একটু কথা বলা, জনগণের সাথে একটু মেশা, এটাই একমাত্র কাজ, এটাই আমাদের শক্তি, আর কোনো শক্তি কিন্তু নেই। বিরোধী দলে যখন ছিলাম মানুষকে কি দিতে পেরেছি? দুটো কথা, একটা আস্থা, মানুষের বিশ্বাস অর্জন, সে জনবিচ্ছিন্ন যেন না হয়ে পড়ি, এটা একটু দেখতে হবে। আর আমাদের অবস্থাটা এমন হয় যে ওই যে জলে পানির থেকে মাছ তুলে ডাঙায় রাখলে যেরকম, আমরা যদি জনগণের সাথে মিশতে না পারি তা আমাদের অবস্থাটা কিন্তু ওরকমই হয়ে যায়। কারণ এই জনগণই আমাদের প্রাণ শক্তি, তাদের জন্যই রাজনীতি। অন্তত আমি আমার কথা বলতে পারি, কারণ প্রধানমন্ত্রী তো আমার কাছে কোনো কিছু না, ভোগের বস্তু না। কারণ আমি তো মন্ত্রী, 54 সালে আমার বাবা মন্ত্রী ছিলেন, এরপর 56 সালে মন্ত্রী ছিলেন, 56-57 পর্যন্ত তিনি মন্ত্রী, তারপরে আবার স্বাধীন বাংলাদেশে তিনি রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী। আমরা 5টা ভাই বোন, আমরা কিন্তু কখনো এই ক্ষমতার ভোগ করার কথা কোনোদিন চিন্তাই করিনি। এটা আমার মায়ের একদম নির্দেশ ছিল, বাবার নির্দেশ, আমরা কিন্তু সেভাবে বড় হইনি। আমরা সাধারণ মানুষের সাথে মিশেমিশেই বড় হয়েছে, এবং এই যে এত দীর্ঘদিন ক্ষমতায় আমরা কিন্তু যে স্ট্যান্ডার্ডে যেভাবে জীবন আমরা যাপন করেছি ঠিক সেইভাবেই আছে, আমাদের কোনো পরিবর্তন আমরা আনিনি, আনতে দেইনি। কারণ আমরা চাই না আমাদের বদভ্যাস হোক, আর বদভ্যাস আবার আরও খারাপ হোক এই শান শকতের থেকে। আমার কাছে একটাই ক্ষমতা যে আমি জনগণের জন্য কাজ করব, জনগণের কল্যাণ করব, জনগণের ভাগ্য পরিবর্তন করব, যেটা আমার বাবা শিখিয়েছেন, মা শিখিয়েছেন, সেটাই আমরা করব। কাজে আমি কিন্তু ওইটুকুই চাই যে মানুষ থেকে যেন বিচ্ছিন্ন না হই, বা মানুষ যেন আমার কাছে আসতে যে কোনো আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায়, সেদিকে একটু সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে, এইটুকুই চাই। নইলে শেষে আমরা ওই যে জলবিহীন মাছের মতন মানে নিজেরাই কষ্ট পাবো। যদিও করোনা ভাইরাসের সময় অনেকটা কারাগে বন্দি মতো নিয়ে রাখা হয়েছে আমাকে, সেটাও ঠিক। আমি বলি যে ছোট জেলে ছিলাম, যখন আমাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল 11টা মাস, আমি অনেকবারই অ্যারেস্ট হয়েছি, কিন্তু এবারই সবচেয়ে লম্বা সময়। তখন ওই 3 জন কারারক্ষী আর ছোট্ট একটা হটকেসে খাবার আসতো, তবে এখন খাবার আসে বড় বড় মোটা মোটা 2টো হটকেস আর মেলা খাবার, এটুকুই তফাৎ। তো তারপর আমি বলবো যে না, আমি ধন্যবাদ জানাই যে এইটুকু করে রাখা হয়েছে বলে অন্তত করোনাতে আক্রান্ত হইনি। হয়তো আক্রান্ত হলে কাজ করতে পারতাম না। করোনার সময় আমরা কাজ করে গেছি যাতে দেশের অর্থনীতিটা উন্নত থাকে, দেশের মানুষের সামাজিক অবস্থা যেন উন্নত থাকে, এবং সেই সাথে আমার যারা সহকর্মী সব সময় কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এসএসএফকেও ধন্যবাদ জানাই যে নিরাপত্তাটুকু সবসময় দেওয়া হয়েছিল বলেই বোধহয় সুস্থ আছি, এখনও কাজ করে যাচ্ছি। তবে হ্যাঁ, বয়সও হয়েছে, কাজে আর কতদিন করবো, কিন্তু তারপরেও যতটুকু সময় আছে আল্লাহ দিবে ততটুকু কাজ করব। আমি আমাদের এসএসএফ এর সকল সদস্য, আমি জানি জীবনের ঝুঁকি নিয়ে আমার নিরাপত্তা দিচ্ছেন, বা অন্যান্য সকলে যে নিরাপত্তা দিচ্ছেন, এটা তার যারা নিজের জীবনের উপর নিয়ে। কাজে আমি সবসময় যখন দোয়া করি, আমি আমার ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করি, নাতিপুতির জন্য যেমন দোয়া করি, ঠিক সেই রকমভাবে আমার সাথে যারা কাজ করেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি। আর এসএসএফ এর জন্য বিশেষ করে দোয়া করি যেন আমার কারণে কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমার নিরাপত্তা দিতে যে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সবসময় আমি চিন্তা রাখি। আর আমার দেশবাসী, আমার দলের নেতাকর্মী, আমি সবার জন্য দোয়া করি যেন আমরা এই দেশটা স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি, এই মর্যাদা নিয়ে মাথা উঁচু করে যেন আমরা চলতে পারি। আজকে আমরা উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশ হিসেবেই আমাদের সামনে যেন আমরা এগিয়ে যেতে পারি, কোনো রকম আন্তর্জাতিক কোনো ক্ষতি বা কোনো কিছুর জন্য আমাদের স্পর্শ করতে না পারে। আমরা আমাদের মতো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি নিয়েই বাংলাদেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার আসনে যতটুকু অধিষ্ঠ করতে পেরেছি, এই মর্যাদাটা নিয়েই যেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দেশে বিদেশে মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমাদের কাম্য। আবার আমি আমার এসএসএফ এর সকল সদস্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এবং বাহিনী প্রধান যারা আছেন সবাইকে, এবং আমার অফিসের যারা দায়িত্বপ্রাপ্ত সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে আপনাদের সবার পরিবার, ছেলে মেয়ে বা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, একটা আত্মবিশ্বাস নিয়ে চলবেন। আমরা বাঙালি জাতি যুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো। এই
আত্মমর্যাদা বোধটা নিয়েই যেন সবাই নিজের জীবনকে গড়ে তুলবেন, সেটাই আমি আশা করি। সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে সত্যি খুব আনন্দিত, অনেক কথা বললাম, আর আমি চাই যে দেশটা এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।